ভিডিওটি যখন একবার খুলেছো তখন পুরোটা না হলেও অন্তত অর্ধেকটা দেখো, 5 মিনিট দেখো, 5 থেকে 10 মিনিট দেখো। কেন আমি এই কথা বলছি? আমি তোমাদের ক্লাস 12-এর পুরো বাংলা সিলেবাসটি পড়ানো শুরু করেছি, তো আমি এত ডিটেলসে এবং এত খুঁটিনাটি তোমাদের এমসিকিউ এক্সামের জন্য পড়াচ্ছি। তোমরা এই আদরিণী গল্পটি আমি এখন পড়ানো শুরু করেছি, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ এবং চতুর্থ পরিচ্ছেদ অলরেডি কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে। সেগুলো তোমরা যদি দেখো, ভিডিওগুলি যদি 5 মিনিট, 5 থেকে 10 মিনিট পর্যন্ত অন্তত দেখো, তাহলে বুঝতে পারবে যে যে এত খুঁটিনাটি আমি পড়িয়েছি এমসিকিউ এক্সামের জন্য, যে সেটা তোমরা আর কোথাও পাবে না, কোনো সহায়িকা বইতেও পাবে না এত ডিটেলসে, এবং কোনো অন্যান্য ইউটিউব চ্যানেলে কিন্তু এত ডিটেলসে পড়াইনি। তাই আমি বলছি ভিডিওটা ধৈর্য ধরে 5 থেকে অন্তত 10 মিনিট দেখো, তারপরে ডিসাইড করো যে পুরো ভিডিওটা দেখবে কিনা এবং পরবর্তীকালে এই চ্যানেলে ভিডিও দেখবে কিনা। তো আমরা আগের 4টি ভিডিওতে প্রথম পরিচ্ছেদ একটা ভিডিও, দ্বিতীয় পরিচ্ছেদ একটা ভিডিও, তৃতীয় পরিচ্ছেদ একটা ভিডিও এবং চতুর্থ পরিচ্ছেদ আরেকটা ভিডিও আপলোড করেছি। সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চতুর্থ পরিচ্ছেদের বা আগের পরিচ্ছেদগুলোর আলোচনায় আমি যাচ্ছি না। আজকের টপিক আদরিণী গল্পের 5ম পরিচ্ছেদ। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক, এবং 5ম পরিচ্ছেদ যে আমি পড়ছি তোমরা মন দিয়ে শোনো। ব্যবসায় ছাড়িয়া কাই ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। কাই ক্লেশে মানে কি? কষ্টে সৃষ্টে বা অভাব অনটনে। তাহলে আমরা আগেই দেখেছিলাম যে চতুর্থ পরিচ্ছেদে আমরা দেখেছিলাম যে জয়রাম মুখোপাধ্যায় মহাশয় অবসর গ্রহণ করেছিলেন এবং তিনি ওই যে খুনি মকদ্দমার যে কেস, সেটার পর থেকে আর তিনি কাছারি যান নাই। তো তার ব্যবসা বন্ধ, ব্যবসা তিনি ছেড়ে দিয়েছেন, মুক্তারি ব্যবসা। তখন কি না, কাই ক্লেশে মানে কষ্টে সৃষ্টে বা অভাব অনটনে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। উপার্জন নেই, তার বড় ছেলে মেজ ছেলে, ঠিক আছে, দুজনেই মূর্খ, রোজগার করিবার যোগ্য নয়, তার জন্যে অভাব অনটনে সংসার কোনো রকমে চলতে লাগলো। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। তাহলে ব্যয় মানে খরচ। খরচ তিনি কি ভেবেছিলেন যে সংকোচ করবেন। সংকোচ করিবেন মানে কি? কমাবেন বা সাশ্রয় করবেন, কম খরচে যাতে সংসার চালানো যায়, সেটা তিনি ভেবেছিলেন। কিন্তু হাজার চেষ্টা করেও, শত চেষ্টা করেও তা হয়ে ওঠে না। খরচা বা ব্যয় কিন্তু বেড়েই চলেছে। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল। সুদের সংকুলান হয় না মানে কি? সুদে পোষায় না। মুখোপাধ্যায় মহাশয় কি ঠিক করেছিলেন যে তিনি অবসর গ্রহণ করবেন এবং মাসে মাসে যা সঞ্চয় করেছেন তার থেকে যে সুদটা পাবেন সেটা দিয়ে কোনো রকম সংসার চালাবেন, কিন্তু সেই সুদেও কি হয়? পোষায় না। সুদ দিয়ে সব খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তখন কি না, মূলধনে হাত পড়িতে লাগিল, মানে তার যে জমানো টাকা, সঞ্চয়ের যে টাকা মূলধন, সেটাও কিন্তু খরচ করতে হচ্ছে, মানে সেটার থেকেও কিন্তু টাকা তুলে বা টাকা ব্যয় করতে হচ্ছে মূলধন থেকে। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। তাহলে তিনি অনেক কোম্পানির কাগজও কিনেছিলেন, সেগুলো একটা একটা করে বিক্রি করে যা টাকা আসছে সেটা দিয়ে কোনো রকমের সংসার চালাচ্ছে। সুদের টাকায় যখন কুলাচ্ছে না, মূলধনের টাকায় সংসার চালাচ্ছেন, সুদের টাকায় সংসার চালাচ্ছেন, কোম্পানির কাগজ বিক্রি করে সংসার চালাচ্ছেন, মানে কোনো রকমে অভাব অনটনে কষ্ট সৃষ্টে সব বিক্রি করে মূলধন ব্যয় করে, খরচ করে কোনো রকমে তিনি সংসার চালাচ্ছেন। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। তাহলে একদিন সকালে মুক্তার মহাশয় মানে জয়রাম মুখোপাধ্যায় তার বৈঠকখানায় বসে নিজের অবস্থার বিষয় চিন্তা করতেছেন, যে কিভাবে তিনি সংসার চালাবেন, পরবর্তীকালে কি অবস্থা হবে, মানে কিভাবে তিনি সংসার চালাবেন, এইসব চিন্তা করছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া, মানে হাতির চালক, হাতি হস্তিনী আদরিণীকে নিয়ে নদীতে স্নান করাতে গেলেন। অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন। তাহলে অনেক লোক, পাড়ার লোক তো অনেক কথা বলবেই, ঠিক আছে, বলছে যে সংসার চলছে না, তো হাতিটি আর রেখে কি হবে, হাতিটির পেছনে তো খরচা হচ্ছে, হাতিটি বিক্রি করে ফেলুন। মাসে 30-40 টাকা বেঁচে যাবে, হাতি বিক্রি করে যে টাকা আসবে সেটা দিয়ে মাসে 30-40 টাকার খরচা করা যাবে, সেই টাকাটার থেকে সেই টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। কিন্তু যখন মুখোপাধ্যায় মহাশয়কে পাড়ার লোকেরা বলেছে, ঠিক আছে, বা
অনেক লোকে বলেছে যে হাতিটি রেখে কি হবে, হাতিটি বিক্রি করে ফেলুন। তখন কিন্তু জয়রাম মুখোপাধ্যায়ের আঘাত লেগেছে। তিনি কি উত্তর দিয়েছেন যে তার যে ছেলে পিলে আছে, নাতি নাতনি আছে, তাদের পেছনে তো টাকা ব্যয় হচ্ছে, তাদেরকে খাওয়াতেও তো অনেক টাকা ব্যয় হচ্ছে, তাহলে তাদেরকেও বিক্রি করে ফেলবো। ঠিক আছে, তো আদরিণীকে তিনি মানে কিনেছেন এবং তিনি পুষেছেন, তার প্রতি একটা মায়া পড়ে গেছে জয়রাম মুখোপাধ্যায়ের, তার জন্যে তার কিন্তু আঘাত লেগেছে এবং তার ছেলে পিলেদের সাথে কিন্তু তুলনা করছে যে তাহলে ওদের পেছনে তো টাকায় ব্যয় হচ্ছে, তাহলে কি ওদেরকেও বেচে দিব, বিক্রি করে দেব। এরূপ উক্তির পর আর কথা চলে না, মানে এমন কথা বলে দিয়েছে জয়রাম মুখোপাধ্যায় যার পাড়ার লোকের মুখ বন্ধ, আর কিছু এর উপরে কথা চলে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। কিন্তু মুখোপাধ্যায়কে যখন সবাই বলছিল যে হাতিটা বিক্রি করে দিতে, তখন মুখোপাধ্যায়ের মাথায় একটা বুদ্ধি এলো বা আইডিয়া এলো যে হাতিটাকে যদি ভাড়া দেওয়া যায় তাহলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। কিঞ্চিত মানে কি, কিছু সামান্য অল্প বা একটু হলেও তো টাকা আসবে, অর্থ আসবে। অর্থাগম মানে টাকা পয়সার আগমন বা টাকা আসা বা উপার্জন হওয়া বা রোজগার হওয়া বা আয় হওয়া। তাহলে কিছু তো টাকা রোজগার হবে, কিছু তো উপার্জন হবে হাতিটাকে যদি ভাড়া দেওয়া যায়। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। যখন তার জয়রাম মুখোপাধ্যায়ের মাথায় এই বুদ্ধিটা এলো যে হাতিটাকে ভাড়া দিলে কেমন হয়, হাতিটাকে ভাড়া দিলে কিছু টাকা উপার্জন করা যাবে, তখন তিনি একটা বিজ্ঞাপন লিখতে শুরু করলেন। তো এখানে কি বলেছে যে তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা করা মানে কি, খসড়া বা পাণ্ডুলিপি। ঠিক আছে, তো বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন মানে কি, বিজ্ঞাপনটির খসড়া তৈরি করলেন, অর্থাৎ বিজ্ঞাপনটি কেমন হবে তা লিখে প্রস্তুত করলেন। সাধারণত কোনো বড় বিজ্ঞাপন বা আইনি চিঠি চূড়ান্তভাবে ছাপানোর আগে তা একবার লিখে নেওয়া হয় যাতে কোনো ভুল না থাকে। এই লিখে নেওয়ার কাজ বা প্রক্রিয়াকেই বলা হয় মুসাবিদা করা। তো তিনি মুসাবিদা করলেন, মানে আগে একটা রাফ ওয়ার্ক করে নিলেন বিজ্ঞাপনটি কেমন হবে। সেইটা কিসের বিজ্ঞাপন না, হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিজ্ঞাপন তো দিতে হবে, তাহলে তা না সেটা লোকে কি করে জানবে যে জয়রাম মুখোপাধ্যায়ের হাতিটি ভাড়ায় পাওয়া যাবে। তার জন্য তিনি বিজ্ঞাপনের একটা রাফ ওয়ার্ক করে নিচ্ছেন, বিজ্ঞাপনটা লিখে নিচ্ছেন যে কেমন তিনি বিজ্ঞাপন দেবেন। আচ্ছা, বিজ্ঞাপনটা আমি পড়ছি, কি লিখেছে দেখি। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। তাহলে কি কি কাজের জন্য? বিবাহের শোভাযাত্রা, বিবাহে যদি বর কনে ওই হাতিতে চেপে শোভাযাত্রা করে, ঠিক আছে, বা এন্ট্রি হয়, সেই কাজের জন্য যদি হাতি ভাড়া নেয়। আর কি, দূর দূরান্তে গমনাগমন, দূর দূরান্তে মানে কি, বহু দূরবর্তী স্থানে গমনাগমন মানে যাতায়াত বা আসা যাওয়া করার জন্যে, এইসব প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর, মানে এই বিজ্ঞাপনের নিচে তো সাইন থাকবে, স্বাক্ষর থাকবে নিচে, তো সেই স্বাক্ষর কে করবে? জয়রাম মুখোপাধ্যায় করবে। তো সেই জয়রাম মুখোপাধ্যায়ের আদরিণী নাম্নী হস্তিনী, নাম্নী মানে কি, নামের বা নামধারিণী, আদরিণী নামের যে হস্তিনী বা মেয়ে হাতি, সেটা ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। তাহলে এই যে তিনি তার আদরিণী হস্তিনীকে ভাড়া দেবেন, তার জন্য প্রতিদিনের ভাড়া কত? 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা। খোরাকি মানে কি? খোরাকি মানে খাওয়া দাওয়া বাবদ ব্যয় বা খাওয়া খরচ। তাহলে এই যে একদিন পুরো দিনটা যে হস্তিনীকে ভাড়া দিচ্ছে 3 টাকায়, আর হস্তিনী তো সারাদিনে খাবারও খাবে, 1 টাকার খাবার খাবে, সেই জন্যে হস্তিনীর যে খাওয়া দাওয়া খরচ তার জন্য কিন্তু 1 টাকা নিচ্ছে। আর এবং মাহুতের খোরাকি 0, মানে যে হাতি চালক মাহুত, তার জন্য টাকা লাগবে না। একুনে 4 শূন্য ধার্য হইয়াছে, মানে 4 টাকা 0 পয়সা ধার্য করেছেন। তাহলে প্রতিদিনের আদরিণীর বা আদরিণী হাতির ভাড়া কত? প্রতিদিন মানে রোজ 3 টাকা করে, একদিনে 3 টাকা ভাড়া। আর হাতির মানে হস্তিনীর আদরিণীর খাওয়ার জন্য খাওয়া খরচ 1 টাকা, আর মাহুদের কোনো টাকা লাগবে না, অর্থাৎ মোট 4 টাকা 0 পয়সা লাগবে। একুনে মানে কি, মোট বা সর্বমোট বা সব মিলিয়ে। তাহলে ওই প্রতিদিনের ভাড়া 3 টাকা করে আর খাওয়া খরচ 1 টাকা করে, তাহলে মোট বা সব মিলিয়ে 4 টাকা 0 পয়সা ধার্য করিয়া হয়েছে। আর যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। তিনি ঠিকানাও দিয়ে দিয়েছেন যে শ্রী জয়রাম মুখোপাধ্যায়, সাইন করেছেন, ব্র্যাকেটে লিখেছেন মুক্তার, চৌধুরী পাড়া। তাহলে তিনি বাড়ি কোথায়, জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা কোথায়? চৌধুরী পাড়া।
তাহলে এই হচ্ছে হস্তি ভাড়ার বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। তাহলে এই যে তিনি কি বললেন, এই যে বিজ্ঞাপনটা লিখলেন, এইরকম তিনি বিজ্ঞাপন দেবেন। হ্যাঁ, তো এই বিজ্ঞাপনটা কি বললেন, যে যার দরকার হবে, আবশ্যক হবে, তিনি নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন মানে কি, নিচের ঠিকানায় খোঁজ নেবেন, বা যোগাযোগ করবেন, যার দরকার হবে, হাতির দরকার হবে। ঠিক আছে, তো এই যে বিজ্ঞাপনটি তিনি ছাপালেন এবং শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে, শহরে যে রাস্তার ধারে ধারে ল্যাম্প পোস্ট আছে সেগুলোতে, এবং পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে। পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে মানে কি, মানে রাস্তার পাশে অবস্থিত গাছের গুড়িতে, রাস্তার ধারে ধারে যেসব বড় বড় গাছ আছে, বৃক্ষ আছে, তার কাণ্ডে অর্থাৎ গাছের গুড়িতে, এবং অন্যান্য প্রকাশ্য স্থানে যেখানে অনেক লোকজন বিজ্ঞাপনটা দেখতে পাবে, সেই সব জায়গায় এঁটে দিলেন। ঠিক আছে, আঁটিয়ে দেওয়া হইল মানে তিনি সাঁটিয়ে দিলেন বা এঁটে দিলেন বিজ্ঞাপনটি যাতে সবার নজরে আসে। শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে, হ্যাঁ, রাস্তার ধারের বড় বড় গাছের গুড়িতে, আর অন্যান্য যেসব জায়গায় লোকজন বেশি যাতায়াত করে সেই জায়গায় তিনি বিজ্ঞাপনটি দিলেন। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। এই বিজ্ঞাপন তিনি দিলেন যে হাতি ভাড়া দেওয়া হবে, তো মাঝে মাঝে লোক হাতি ভাড়াও নিতে লাগলো, কিন্তু বেশি টাকা উপার্জন হলো না। কত টাকা উপার্জন হচ্ছে? 15-20 টাকার বেশি উপার্জন হচ্ছে না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া পড়িল। এমন সময় মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র, এখানে কিন্তু পুত্র বলেনি, মানে মুখোপাধ্যায় মহাশয়ের ছেলে নয়, জ্যেষ্ঠ পুত্র, পয়ে উকার তয়ের ফলা। তাহলে জ্যেষ্ঠ পুত্র মানে কি, বড় নাতি, মানে মুখোপাধ্যায়ের বড় ছেলের ছেলে, মানে অর্থাৎ মুখোপাধ্যায়ের বড় নাতি, সে পীড়িত হইয়া পড়িল। পীড়িত মানে কি, রোগগ্রস্ত বা অসুস্থ হয়ে পড়ল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। নির্বাহ হয় না মানে কি, চলে না বা মেটানো যায় না। তার যে বড় নাতি অসুস্থ হয়ে পড়েছে, তার ডাক্তারের খরচা, ওষুধ পথ্যের খরচা, প্রতিদিন কত খরচা হচ্ছে? 5-7 টাকার কমে মানে 5-7 টাকার কমে কিন্তু হচ্ছে না, 5-7 টাকার কমে চলে না, বা 5-7 টাকার কমে মেটানো যায় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। 1 মাস পর বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। কথঞ্চিত মানে কি, কোনো মতে বা কোনো প্রকারে আরোগ্য লাভ, মানে রোগ মুক্তি বা নিরাময় হলো। তার যে অসুখ হয়েছিল বা অসুস্থ তিনি, তার ওই নাতি বা বালকটি অসুস্থ হয়ে পড়েছিল, সে 1 মাস পর, মাসখানেক পর, হ্যাঁ, কোনো প্রকারে, কোনো রকমে, কোনো মতে কিন্তু আরোগ্য লাভ করিল, অর্থাৎ রোগমুক্তি হলো বা নিরাময় হলো অসুস্থতা থেকে। বড় বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। তাহলে বড় বধূ মেজবধূ অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলের বউ এবং মেজ ছেলের বউ, উভয়েই অন্তঃসত্ত্বা মানে গর্ভবতী বা প্রেগনেন্ট। কয়েক মাস পরে আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। একেই তো জয়রাম মুখোপাধ্যায়ের এত বড় সংসার চালানো মানে দায়, মানে অনেক মুশকিল হয়ে পড়েছে, সুদের টাকায় সংসার চলে না। ঠিক আছে, হাতি ভাড়া দিয়েও সংসার কোনো রকমে তিনি চালাচ্ছেন। ঠিক আছে, আর কি না, এর মধ্যে তার বড় নাতি অসুস্থ হয়ে পড়ছিল, সেখানে অনেক টাকা খরচা হয়ে গেল। তারপরে আবার কি না, বড় ছেলের বউ এবং মেজ ছেলের বউ, বড় বধূ মেজ বধূ উভয়েই প্রেগনেন্ট বা গর্ভবতী। কয়েক মাস পর কি হবে, তার আরো 2জন সন্তান জন্মগ্রহণ করবে। বড় বধূর হয়তো একটা বাচ্চা হবে, মেজ বধূর একটা বাচ্চা হবে। তো সেই আরো 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে, মানে তাদের পেছনেও খরচা হবে, মানে ভাতের বা খাবারের ব্যবস্থা করতে হবে, মানে জয়রাম মুখোপাধ্যায়ের খরচ বেড়ে যাবে। এদিকে জ্যেষ্ঠাপুত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। জ্যেষ্ঠাপুত্রী, পত্রী মানে কি, তাহলে আমরা পুত্র মানে জেনেছিলাম যে, পুত্র মানে জানলাম যে নাতি, তাহলে পত্রী মানে নাতনি, এবং জ্যেষ্ঠাপুত্রী মানে বড় নাতনি, মুখোপাধ্যায় মহাশয়ের বড় নাতনি। তার নাম কি? কল্যাণী। দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। পদার্পণ মানে প্রবেশ করেছে, দ্বাদশ বর্ষে মানে 12 বছরে প্রবেশ করেছে। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের বড় নাতনি কল্যাণীর বয়স 12 বছর। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। ডাগর মানে কি, বড় বা পরিণত হয়ে উঠছে, যে শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি তার বিবাহ দিতে হবে, না দিলে কিন্তু মুশকিল। তো তখনকার দিনে, যখনকার দিনের মানে কথা বলা হচ্ছে এই আদরিণী গল্পটিতে,
তো তখন এই 12 বছর বয়স হয়ে গেলে, ঠিক আছে, বা 10-12 বছর বয়সেই কিন্তু হ্যাঁ ওই বিয়ে দিতে হতো, মেয়েদেরকে বিয়ে দিতে হতো। তো যেহেতু কল্যাণীর বয়স 12 বছর হয়ে গেছে, 12 বছরে প্রবেশ করেছে, তার জন্যে সে বিয়ে দেওয়ার জন্য পরিণত হয়ে গেছে, তার শীঘ্রই খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসছে, বিয়ের সম্বন্ধ কিন্তু আসছে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। মানে যে পাত্র যারা আসছে তাদের পছন্দ হচ্ছে না, আর যদি বরকে পছন্দ হচ্ছে তো তার বরের ঘর বাড়ি পছন্দ হচ্ছে না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। যদি হয়তো বরকেও পছন্দ হলো এবং বরের ঘর বাড়িও পছন্দ হলো, কিন্তু তাহাদের খাই মানে কি দাবি, মানে এখানে সহজ কথাই বলতে গেলে পণ। আগে পণ ব্যবস্থা, তো এখন কিন্তু বেআইনি, তো আগেকার দিনে এই পণ ব্যবস্থা ছিল। খাই মানে দাবি, হ্যাঁ, মানে বরপক্ষের যা দাবি সেটা শুনে, যে এত টাকা চাইছে বা এই জিনিস চাইছে, হ্যাঁ, দাবি শুনে চক্ষু স্থির হইয়া যায়, মানে চোখ দাঁড়িয়ে যায়, মানে দেওয়ার মতন সাধ্যি জয়রাম মুখোপাধ্যায়ের নেই। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। তাহলে কন্যার পিতা মানে কে? জয়রাম মুখোপাধ্যায়ের বড় ছেলে, এখানে বড় নাতনির পিতা মানে বড় ছেলে। একেবারে নির্লিপ্ত মানে তার মেয়ের বিয়ের ব্যাপারে সম্পর্কহীন, একদম উদাসীন, জড়াতেই চান না। নির্লিপ্ত মানে এই কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে, কোনো মাথা ব্যথা নেই। জয়রাম মুখোপাধ্যায়ের তার বড় ছেলের যে মেয়ে কল্যাণী, তার যে বিয়ে, নিজের মেয়ের বিয়ে, তার ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপই নেই। সে নেশা ভাঙ করিয়া, তাস পাশা খেলিয়া, ফ্লুট বাজাইয়া বেড়াইতেছে। তাহলে বড় ছেলে তো মূর্খ, কোনো রোজগার করে না, নেশা ভাঙ করে, নেশা করে, তাস পাশা খেলে, আর ফ্লুট বাজিয়ে ঘুরে বেড়ায়। ফ্লুট মানে হচ্ছে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়। তার যে নিজের মেয়ের বিয়ে দিতে হবে, সেদিকে তার কোনো মাথা ব্যথা নেই। যত দায় এই 60 বৎসরের বুড়ারই ঘাড়ে, মানে সব দায় কার ঘাড়ে এসে পড়েছে? জয়রাম মুখোপাধ্যায়ের ঘাড়ে এসে পড়েছে। তার 60 বছর বয়স হয়ে গেছে, তিনি অবসর গ্রহণ করেছেন, তার ঘাড়েই সব যত দায়, পুরো সংসার চালানোর দায়। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। তাহলে অবশেষে এক জায়গায় বিবাহ ঠিক হলো। পাত্রটি রাজশাহী কলেজে এলএ পড়িতেছে। তাহলে যে পাত্রটিকে তাদের পছন্দ হয়েছে এবং যে পাত্রটির সাথে বিবাহ ঠিক হয়েছে, বিবাহ স্থির হয়েছে, সে রাজশাহী কলেজে এলএ পড়িতেছে। কলেজের নাম কি? রাজশাহী কলেজ। আর সেখানে পাত্রটি কি পড়াশোনা করছে? এলএ পড়িতেছে। এলএ মানে কি? এটি একটি পুরনো শিক্ষাগত ডিগ্রি। পূর্ণরূপ হলো লাইসেন্সিয়েট ইন আর্টস। বর্তমান সময়ের এইচএস বা উচ্চ মাধ্যমিক, মানে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তরের সমতুল্য ছিল এই পরীক্ষাটি। পুরনো বাংলা সাহিত্যে প্রায়ই চরিত্রদের এলে পড়ার উল্লেখ পাওয়া যায়। সেই সময়ে এলে পড়া বা পাস করা সমাজে এলে পড়া বা এলে পাস করা সমাজে বেশ সম্মানের এবং উচ্চশিক্ষার প্রাথমিক ধাপ হিসেবে গণ্য হতো। মানে আমাদের সময় এখন উচ্চ মাধ্যমিক একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেরকম তখনকার দিনে ছিল এলে পরীক্ষা। সে এলে পড়িতেছে। খাইবার পরিবার সংস্থানও আছে। সংস্থান মানে কি? যোগান। তাহলে যে পাত্রটিকে ঠিক করেছে সে পড়াশোনা করছে, উচ্চশিক্ষা লাভের জন্য পড়াশোনা করছে, এবং তাদের বাড়িতে খাইবার পরিবার, হ্যাঁ, মানে খাবার দাবারের কোনো অভাব নেই, যোগান আছে, এবং গায়ের যে পোশাক পরিচ্ছদ তারও কোনো অভাব নেই, যোগান আছে। তাহারা 2000 টাকা চাহে। তাহলে এই যে আমরা আগেই দেখছিলাম যে দাবি পণ, তো পাত্রপক্ষ কিন্তু 2000 টাকা চাইছে জয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ মেয়ে পক্ষের কাছে। আর কি? নিজেদের খরচ 500। নিজেদের যে বিবাহ দেবে, মেয়ের বিয়ে দেবে, তাতে তো 500 টাকা খরচ হবে। তাহলে মোট 2500 টাকা হইলে বিবাহটি হয়। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের এখন 2500 টাকার খুবই প্রয়োজন। 2500 টাকা ছাড়া তিনি কল্যাণীর বিবাহ দিতে পারছেন না। 2000 টাকা তো বরপক্ষকে দিতে হবে, তাদের দাবি। আর মেয়ের যে বিয়ে দেবে সেখানেও 500 টাকা খরচ হবে। তাহলে মোট 2500 টাকা তার দরকার কল্যাণের বিবাহ দেওয়ার জন্য। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তিনি কোম্পানির কাগজ বেচে বিক্রি করে কোনো রকমের সংসার চালাচ্ছেন। ক্ষীণ হইতেছে মানে অত্যল্প হয়ে যাচ্ছে। মানে হয়তো 10টা কোম্পানির কাগজ ছিল, তার জায়গায় হয়তো 3টা কি 4টা পড়ে আছে, মানে দিন দিন কমে যাচ্ছে কোম্পানির কাগজ। তাহা হইতে 2500 বাহির করিয়া বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। তাহলে কোম্পানির কাগজ তো প্রায় শেষ হয়ে গেছে, আর সেগুলো যতগুলো আছে সেগুলো বিক্রি করেও 2500 টাকা মানে তার আসছে না।
আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রহিয়াছে। তাহলে মুখোপাধ্যায় মহাশয়ের 3 জন ছেলে, বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে তো না হলে বাদ দিলাম, বড় ছেলে মেজ ছেলের সন্তানরা আছে, তার মধ্যে বড় ছেলের নাতনি, তারপরে আরো অন্যান্য নাতনিরা আছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। তাহাদের বেলায় কি উপায় হইবে? যদি সমস্ত টাকা ঢেলে যদি কল্যাণীকে বিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু তার আরো যে নাতনিরা আছে তাদেরকেও তো বিয়ে দিতে হবে, তাদের তখন কি উপায় হবে? সব টাকা তো শেষ করে দিলে চলবে না। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল, মানে ভেঙে পড়তে লাগলো। জয়রাম মুখোপাধ্যায়ের মানে শরীরের অবস্থা কিন্তু খারাপ হতে লাগলো। এই এত চিন্তা টেনশন করে সমস্ত সংসারের দায় কাঁধে নিয়ে তার শরীর ভেঙে যেতে লাগলো। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করছিল কলকাতায়, বিয়ে পরীক্ষা দিয়ে সেও ফেল করেছে। প্রথম মানে বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র এবং মধ্যম পুত্র তো দুজনেই মূর্খ, আর কনিষ্ঠ পুত্রটিও ফেল করেছে, তারও আর কোনো আশা নেই। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। এই সময় আরবার পাড়ার লোক বলছে যে আর হাতিটি রেখে লাভ নেই, হাতিটিকে বিক্রি করে ফেলুন। হাতিটি বিক্রি করে যা টাকা আসবে সেই টাকা দিয়ে নাতনির বিবাহ দিন। কি করবেন? অবস্থা বুঝে তো কাজ করতেই হবে। আপনি জ্ঞানী লোক, আপনি তো বুঝতেই পারছেন যে কি করা উচিত। এই আদরিনীর মায়া পরিত্যাগ করুন। আর আদরিনীকে মায়া করে কি হবে? ঠিক আছে, নিজের সংসারটাকে তো আগে বাঁচাতে হবে। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মুখোপাধ্যায়ের কিন্তু আর কোনো জোর নেই, মানে সে তো জ্ঞানী লোক, সেও মানে মনে মনে বুঝতেই পারছে যে তার আর কোনো উপায় নেই, আদরিনীকে এবার বিক্রি হয়তো করতেই হবে। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন। তাহলে মাটির দিকে চেয়ে মানে মুখ নিচু করে ম্লান মুখে, মানে বিষণ্ণ বা অতিশীর্ণ মুখে, তার মুখটা কিন্তু ম্লান হয়ে গেছে, বসে তিনি কেবল চিন্তা করেন, চিন্তা টেনশন, এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তিনি হাঁপ ছাড়েন যে কিভাবে তিনি কি করবেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। তাহলে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু বাছর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। তাহলে এই যে বামুনহাটের মেলা, সেখানে কিন্তু বিস্তর মানে অনেক ঢের প্রচুর গরু বাছুর, ঘোড়া, হাতি, উট সব বিক্রয়ার্থে আসে, মানে বিক্রয়ের উদ্দেশ্যে বা বিক্রির জন্য কিন্তু সেই হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। বন্ধুগণ বলিলেন, জয়রাম মুখোপাধ্যায়ের যে বৈঠকখানায় বন্ধুদের আড্ডা বসতো, সেই বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। তাহলে হাতিটিকে বিক্রি করার জন্য মেলায় পাঠিয়ে দিন, সেখানে প্রচুর খদ্দেরও আসবে মেলাতে, আর ওখানে সবাই বিক্রি করতে নিয়ে যায় তাদের গরু বাছুর, ঘোড়া, হাতি, উট। তো সেখানেই বামুনহাটের মেলাতেই আদরিনীকে নিয়ে যান, মেলায় পাঠিয়ে দিন, ঠিক আছে, ওখানে বিক্রি হয়ে যাবে। 2000 কিনেছিলেন, তাহলে আদরিনীকে জয়রাম মুখোপাধ্যায় 2000 টাকায় কিনেছিলেন উমাচরণ লাহিড়ির কাছে। এখন হাতি বড় হয়েছে, তিনি 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। ঠিক আছে, যদি এখন আদরণীর মেলায় দাম বলে যে 3000 টাকা, তাহলে মানুষ 3000 দিয়ে হাতি কিনে নেবে। কোঁচার ফুটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? কোঁচার ফুটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? কোঁচা মানে কি? পুরুষদের পরনের ধুতি বা লুঙ্গির সামনের দিকে গোঁজানো যে অংশটি ঝুলে থাকে। আর খুঁট মানে কি? কাপড়ের প্রান্ত বা কোনা। তাহলে এই যে যখন জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধুগণ বলছেন যে হাতিটাকে মেলাতে বিক্রি করে দিন, আর কোনো উপায় নেই, তখন জয়রাম মুখোপাধ্যায় কোঁচার ফুটে চক্ষু মুছিয়া বলিলেন, অর্থাৎ তিনি তার ধুতি বা কাপড়ের ঝুলন্ত অংশের প্রান্ত বা কোনা দিয়ে চোখ মুছে বললেন, মানে তার চোখে জল চলে এসেছে। কি বললেন? যে কি করে তোমরা এমন কথা বলছো? আমি আদরিনীকে মধ্যম অবস্থা থেকে, ঠিক আছে, মানে বাচ্চা অবস্থা থেকে বড় করেছি, তাহলে তার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। কি করে আমি তাকে বিক্রি করে দেবো? কি করে তোমরা বিক্রি করে দেওয়ার কথা বলছো, মেলায় পাঠিয়ে দেওয়ার কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, তখন তাদের জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধুরা জয়রাম মুখোপাধ্যায়কে বোঝাচ্ছেন। আপনি বলেন ও আমার মেয়ের মতো। তাহলে জয়রাম মুখোপাধ্যায় বলেন যে আদরিনী জয়রাম মুখোপাধ্যায়ের মেয়ের মতো। তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়।
যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধুরা তাকে বোঝালো যে আপনি আদরিণীকে তো মেয়ের চোখে দেখেন, তো মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়েকেও তো বাড়ি বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে হয়, তো তার আর উপায় কি? আদরিণীর প্রতি যতই মায়া থাকুক, একটা ভালো লোকের হাতে বিক্রি করে দিলেই হয়। যেমন মেয়েকে ভালো লোকের বাড়িতে বা ভালো পাত্রের সাথে বিয়ে দিলে যেমন কোনো চিন্তা টেনশন করার থাকে না, সেরকম আপনিও ওই আদরিণীকে একটা ভালো লোকের হাতে বিক্রি করুন, যে আদরিণীকে আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোকের হাতেই বিক্রি করুন, তাহলে আপনিও নিশ্চিন্তে থাকবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক। জয়রাম মুখোপাধ্যায় আর কি বলবে, তার তো কুলাচ্ছে না। সেও মানে সব দিক ভেবে চিন্তেই বললেন যে কিছু করার নেই, মানে বিক্রি করতেই হবে, তোমরা যখন বলছো তবে তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও আদরিণীকে। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার, যে একটা ভালো খদ্দের জোগাড় করো, এত ভালো খদ্দের যে আদরিণীকে খুব আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, সেরকম একটা ভালো খদ্দের ঠিক করো, তাকে আমি 200-500 টাকা কম দামে বিক্রি করে দেব, তাও স্বীকার, কিন্তু একটা ভালো খদ্দেরের হাতেই তুলে দেব। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। তাহলে এই চৈত্র সংক্রান্তির 15 দিন আগের থেকেই বামুনহাটের মেলা আরম্ভ হয়ে যায়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। ঠিক আছে, মেলা সব মেলারই তো তাই, হ্যাঁ, শেষের দিনগুলোতেই জমজমাট বেশি হয়, লোকজন বেশি হয় মেলা শেষ হওয়ার আগে। তো সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হয়ে আছে। তো মেলাতে প্রথম দিন নিয়ে গিয়ে যে হাতি বিক্রি হয়ে যাবে তা তো নয়, মেলাতে কয়েকদিন রাখতে হতে পারে। ঠিক আছে, 15 দিন আগের থেকেই মেলা আরম্ভ হয়ে যায় চৈত্র সংক্রান্তির। তো সেই চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ আগে, মানে শেষের 4-5 দিন মেলা জমজমাট বেশি হয়, তো 7 দিন আগের থেকে তারা গিয়ে থাকবে ওখানে। তো 7 দিন আগে যাত্রা স্থির হয়েছে যে ওই বামুনহাটের মেলায় আদরিণীকে নিয়ে যাওয়া হবে। মাহুত তো যাইবেই, হাতির চালককে তো যেতেই হবে, আর মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। তো জয়রাম মুখোপাধ্যায় তত দূর রাস্তা একা যেতে পারবেন না, আর তার বয়সও হয়েছে, আর তার তো মানে আদরিণীকে বিক্রি করার তো কোনো ইচ্ছা নেই। তো সেই জন্য তিনি কিভাবে যাবেন আদরিণীকে বিক্রি করতে নিজের হাতে? নিজে বিক্রি করতে তার তো মানে মনে মনে একটা আঘাত লেগেছে। তো সেই জন্যে জয়রাম মুখোপাধ্যায়ের মধ্যম পুত্র সঙ্গে যাবে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন, মানে ওই চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ আগে যাবে, সেই যাত্রা ঠিক করেছে। সেই দিন সকালে প্রত্যুষে, মানে ভোরে বা প্রভাতে বা সূর্যোদয়ের সময়, মানে সকাল সকাল, খুব সকাল সকাল গাত্রোত্থান করিলেন, মানে শয্যা ত্যাগ করলেন, মানে ঘুম থেকে উঠলেন, বিছানা থেকে উঠলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, হাতি খাচ্ছে, তারপরে হাতিকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়া হবে। বাড়ির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। তাহলে বাড়ির লোকেরাও তো একটা মায়া পড়ে যাওয়ারই কথা। তো মানে বাড়ির যেসব মেয়েরা আছে, মানে হ্যাঁ ঠিক আছে, আর বালক বালিকাগণ আছে, নাতি নাতনিরা আছে, বড় বধূ মেজ বধূরা আছে, তারা সজল নেত্রে মানে কি জলপূর্ণ চোখে, তাদের চোখেও জল চলে এসেছে, তারা বাগানে হাতির কাছে দাঁড়িয়ে আছে, হাতির দিকে তাকিয়ে বা হাতির কাছে দাঁড়িয়ে আছে, যে হাতিকে আর পাবে না, আর তো ফিরে পাবে না, হাতিকে তো বিক্রি করে দিবে এবার। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। খড়ম মানে কাঠের তৈরি পাদুকা, আগেকার দিনে পরতেন। তো সেই খড়ম পায়ে দিয়ে মুখোপাধ্যায় মহাশয় বাগানে গিয়ে দাঁড়ালেন আদরিণীর কাছে। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়েছিলেন। তখনকার দিনে 2 টাকার রসগোল্লা মানে কিন্তু অনেক রসগোল্লা, ঠিক আছে। তিনি আনিয়ে রাখিয়েছিলেন, যেদিন আদরিণীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়া হবে তার আগের দিন তিনি 2 টাকার রসগোল্লায় আনিয়ে রাখিয়েছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। সেই 1 হাঁড়ি রসগোল্লা চাকর নিয়ে এলো এবং জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসে দাঁড়ালো। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে, মামুলি মানে অতি সাধারণ খাবার, ঠিক আছে। তো এই ডালপালা তো আর কোনো বিরাট কোনো ভালো খাবার নয়, ঠিক আছে, এটা তো বনে জঙ্গলে হাতিরা খেয়েই থাকে। সেই মামুলি খাদ্য খাওয়া শেষ হলে আদরিণী ভোজন করছিল, সেই খাওয়া শেষ হলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মানে নিজের হাতে মুঠা মুঠা করে সেই হাঁড়ি থেকে মুঠা মুঠা করে বের করে সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। এবার তো বিদায় জানাতে হবে আদরিণীকে, তো সেই জন্য তিনি বিদায় জানানোর আগে মেলায় পাঠানোর আগে, বিক্রি করার জন্য মেলায় পাঠানোর আগে মুঠা মুঠা করে প্রচুর রসগোল্লা কিন্তু আদরিণীকে খাওয়ালেন নিজের হাতে জয়রাম মুখোপাধ্যায়। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো।
প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। তাহলে ভাঙা ভাঙা গলায় তিনি বললেন, হ্যাঁ, হাত বুলাতে বুলাতে আদরণীর ভোজন শেষ হলো, আদরণীকে রসগোল্লা খাওয়ালেন, তারপরে আদরণীর গলার নিচে হাত বুলাতে বুলাতে আদরণীকে বললেন আদর। তাহলে আদরণীকে জয়রাম মুখোপাধ্যায় আদর বলে ডাকে, ভালোবেসে, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ থাকতে তিনি বিদায় বাণী উচ্চারণ করতে পারলেন না, মানে যে যাও বিদায়, তোমাকে বামুনহাটের মেলায় বিক্রি করে দেওয়া হবে, তিনি কিন্তু বিদায় জানাতে পারলেন না। তিনি কি বললেন, জয়রাম মুখোপাধ্যায় আদরণীকে বললেন, যাও মা তুমি বামুনহাটের মেলা দেখে এসো, মানে বামুনহাটের মেলা দেখে ফিরে এসো, মানে বিদায় বাণী বলতে পারলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। তাহলে উদ্বেল দুঃখে মানে উচ্ছ্বলিত দুঃখে ব্যাকুলিত হয়ে পড়েছেন তিনি, জয়রাম মুখোপাধ্যায় কিন্তু ব্যাকুলিত হয়ে পড়েছেন। এই আদরণীকে বিদায়ের দুঃখে, আদরণীকে বিদায় জানাতে হবে, আদরণীকে বিক্রি করে দেওয়া হবে, সেই দুঃখে তিনি ব্যাকুল হয়ে পড়েছেন। তার যে উদ্বেল দুঃখ, তার জন্য তিনি এই ছলনাটুকুর আশ্রয় নিলেন, মানে আদরণীকে বিদায় জানাতে পারলেন না, আদরণীকে ছলনার আশ্রয় গ্রহণ করে তিনি বললেন যে যাও মা আদর, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। তাহলে তিনি মেলায় বলে মেলায় পাঠিয়ে দিলেন। কিন্তু তিনি তো জানছেন যে আদরণী আর ফিরে আসবে না, আদরণীকে মেলায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এইখানেই পঞ্চম পরিচ্ছেদ শেষ। তাহলে আমি যে ভিডিওর প্রথমে তোমাদেরকে বললাম যে ভিডিওটি অন্তত 5 থেকে 10 মিনিট দেখো, তোমরা যদি দেখেছো এবং যদি শেষ পর্যন্ত দেখছো, তাহলে তোমরাই বলো, তোমরাই কমেন্টে জানাও যে এত খুঁটিনাটি আর কোথাও পাবে? এত খুঁটিনাটিভাবে উপস্থাপন এই যে আদরণী গল্পের পঞ্চম পরিচ্ছেদটা আমি তোমাদের পড়ালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং আগের যে 4টি পরিচ্ছেদের ভিডিও কিন্তু চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নাও, তাহলে কিন্তু পরীক্ষায় সমস্ত এমসিকিউ কিন্তু সঠিক করে আসতে পারবে, এত ডিটেলসে আমি পড়িয়েছি। তো তাহলে চলো এর পরের ভিডিওতে আমরা ষষ্ঠ পরিচ্ছেদটি আলোচনা করব। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের ক্লাস 12 এর পুরো বাংলা সিলেবাসটা পড়ানো শুরু করেছি এইভাবেই, ঠিক আছে? প্রতিটি লাইন ধরে ধরে প্রতিটি টপিক কিন্তু আমি তোমাদের পড়াবো, এবং প্রচণ্ড খুঁটিনাটি এবং অত্যন্ত খুঁটিনাটির সাথে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করে তোমাদের পড়াবো, যাতে তোমরা প্রতিটি এমসিকিউ সঠিক করে আসতে পারো পরীক্ষায়। তাহলে চলো এই ভিডিওটি এই পর্যন্তই, এবার দেখা হবে পরের ভিডিওতে ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনায়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।